রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে। সাথে আছি আমিন আল রশিদ। ইরান আমেরিকা শান্তি চুক্তির দ্বারপ্রান্তে, কিন্তু বিশ্ব গণমাধ্যমে এই খবর প্রচারের একদিন পরই পরিস্থিতি পাল্টে গেছে। চলমান যুদ্ধবিরতির মাঝেই বৃহস্পতিবার ইরান ও আমেরিকার নৌবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যদিও একে তুচ্ছ ঘটনা দাবি করে ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি বহাল আছে। অবশ্য ইরান দ্রুত চুক্তি না করলে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে বলে হুঁশিয়ার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রশ্ন হলো, ইরান যুদ্ধ নিয়ে কেন এই ইঁদুর বিড়াল খেলা? ইরান যুদ্ধ কি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞার মতো, যে শেষ হয়েও হলো না শেষ? নিশ্চয়ই আপনি এই প্রশ্নটি আপনার মনেও আছে, যে ইরান যুদ্ধ কবে শেষ হবে? এই যুদ্ধের পরিণতি কি? এই যুদ্ধ কি আরও অনেক দিন দীর্ঘায়িত হবে? এই যুদ্ধ কি পুরো মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবে? এসব নিয়েই আজকে আমরা কথা বলতে চাই। কঠিন কথা সহজে আমাদের আজকের অতিথি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান। তিনি নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর সাবির আহমেদ চৌধুরী। আপনাকে স্বাগত। আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে। সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। এছাড়া সরাসরি প্রশ্ন করতে পারেন টেলিভিশনের স্ক্রিনে দেয়া ফোন নম্বরে। আলোচনা যাওয়ার আগে আমরা ইরান যুদ্ধের সবশেষ পরিস্থিতি জানতে একটি প্রতিবেদন দেখতে চাই। ইরান যুদ্ধ যেন অনেকটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞার মতো, শেষ হইয়াও হইল না শেষ। পাকিস্তানের মধ্যস্থতায় 2 দফা আলোচনার পর আসে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা। বিশ্ব যেন সেই ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচে। তবে শান্তি স্থাপনে প্রস্তাব পাল্টা প্রস্তাব এবং কথা লড়াই চলতেই থাকে। এরই মধ্যে মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে দেন বিস্ফোরক তথ্য। শেষ হয়েছে অপারেশন এপিক ফিউরি। আমেরিকা এখন আক্রমণ বাদ দিয়ে শান্তি স্থাপনে মনোযোগ দেবে বলেও দাবি করেন তিনি। এর আগেই হরমুজে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাকিস্তান সরকারের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়, শান্তি চুক্তির দ্বারপ্রান্তে ওয়াশিংটন ও তেহরান। বলা হয়, শান্তি স্থাপনে একটি এক পাতার স্মারক তৈরির কাজও চলছে। ভিন্ন এক প্রতিবেদনে তারা দাবি করে, আমেরিকার প্রস্তাবে ইরান রাজি হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ অ্যাক্সিওসের এমন দাবিকে মিথ্যা আখ্যা দেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, আমেরিকার নতুন একটি প্রস্তাব পর্যালোচনা করছেন তারা। সোমবার পর্যন্ত হরমুজে আমেরিকার বাহিনীর অবস্থান ঘিরে উত্তেজনা থাকলেও বড় কোনো ঘটনা ঘটেনি। তবে সেদিনই আরব আমিরাতের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। এদিকে বৃহস্পতিবার আমেরিকা ও ইরানের নৌবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়। হরমুজে ইরানের জলসীমায় 2টি জাহাজকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। একই সাথে মিনাবে মেরিটাইম ঘাঁটি, বন্দর আব্বাস, সিরিক, বন্দর খামিরে হামলা হয়েছে। একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানী তেহরানেও। জবাবে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোতে হামলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য দিচ্ছে ইরানের খতম আল আনবিয়া হেডকোয়ার্টার্স। তবে পাল্টাপাল্টি এই হামলাকে খুব তুচ্ছ বিষয় আখ্যা দিয়ে যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরান দ্রুত চুক্তিতে সম্মত না হলে তীব্রতর হামলার হুমকিও দিয়েছেন তিনি।
একদিকে মনে হচ্ছে শান্তি আলোচনা প্রায় শেষ পর্যায়ে, অন্যদিকে হামলা পাল্টা হামলায় পরিস্থিতি নতুন করে অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। ইরান যুদ্ধ কি আদৌ শেষ হচ্ছে? এর উত্তর জানতে ঠিক কতদিন অপেক্ষা করতে হবে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমরা আজিমুর রশিদ কনককে যুক্ত করব অনুষ্ঠানের পরের অংশে। আমি অধ্যাপক সাবের আহমেদ চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই। যুদ্ধবিরতি চলছে, তার মধ্যেই এই পাল্টাপাল্টি হামলা, মানে মেসেজটা কি? যুদ্ধটা শেষ হচ্ছে না? ধন্যবাদ। আসলে এই পরিস্থিতি তো আমরা মধ্যপ্রাচ্যে সেই দীর্ঘ সময় ধরে দেখছি, এবং একটা সময়ে যখন ইরানের বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অবরোধের যে ঘোষণা সেটা চলমান ছিল, এবং সেখানে আমরা আবার দেখলাম যে তারা যে আক্রমণটা করলো ইউএসএ, এবং সেখানে হুরমুজ কেন্দ্রিক এখন যে এসকালেশনের জায়গাগুলো আমরা যেটা বলবো যে বারবার এটা ঘটে চলেছে। এখন এই পর্যায়ে আমরা সিজফায়ারের বিষয়টা দেখলাম, কিন্তু আসলে মূল বিষয়টা যদি আমরা বলি যে এখানে আমরা কনফ্রন্টেশনটা যে বিষয়গুলোকে কেন্দ্র করে, যে নিউক্লিয়ার উইপেন, এবং এখানে যদিও ইরান বলেছে যে হ্যাঁ তারা সেই জায়গাটা আর বেশি অগ্রগামী হবে না, কিন্তু এখানে এই যে দুটো দেশের যে আপনার কনফ্লিক্টের যে জায়গা এবং তাদের ইমেজ, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা বলছে যে এটা থেমে থেমে যেই যুদ্ধের যে জায়গাটা সেটা চলবে। হয়তো কিছুদিন সিজফায়ার থাকবে, আবার কিছু মিসাইল ছোড়া হবে, এইভাবেই উত্তেজনাটা মানে এটা ইরান বা ইউক্রেন রাশিয়ার মধ্যে যে ঘটনাটা ঘটছে এরকম? হ্যাঁ, এইরকম না, ঠিক ওটা তো মানে কনফ্লিক্টের ধরনটা আর একটু ভিন্ন। যে আমরা মধ্যপ্রাচ্যে কিন্তু দীর্ঘদিন ধরেই দেখে আসছি যে এইরকম একটা স্থিতিশীল অবস্থা থাকে, আবার কিছু মিসাইল ছোড়া হয়, আবার প্রক্সি ওয়ারের কিছু বিষয় আছে, প্রক্সি গ্রুপগুলো সেখানে রয়েছে, এবং আমরা দেখছি যে সেখানে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আক্রমণ হয়েছে। তা এই বিষয়টাকে কেন্দ্র করে সরাসরি যে স্থাপনা রয়েছে বা প্রক্সি ওয়ারের যে জায়গা, কিছু সময় হয়তো হিজবুল্লাহকে দিয়ে বা কিছু সময় অন্যদেরকে দিয়ে এই পাল্টাপাল্টি জিনিসটা রয়ে যাবে। একদম যে পিসফুল যে সিচুয়েশন, এটা আমার মনে হয় মানে আমরা রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করছিলাম যে এটা ছোট গল্পের মতো, এটা আসলে শেষ হবে না। জনাব জিয়াউল হাসান, সম্প্রতি আপনার একটা লেখায় আপনি শিরোনামটা দিয়েছেন যে যেভাবে শেষ হতে পারে ইরান যুদ্ধ, জি, কয়েকটি সম্ভাব্য পরিণতি উল্লেখ করেছেন, যেমন আমেরিকা ইসরায়েলের অস্ত্রের মজুদ শেষ হবে, তেলের দাম বাড়বে, অর্থনৈতিক মন্দা দেখা দেবে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অস্থিরতা বাড়বে, যা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে, এতে মার্কিন অর্থনীতি ধসে পড়বে এবং তাদের বিশ্ব আধিপত্যের অবসান ঘটবে। মানে এগুলো কি একেবারেই আপনার ব্যক্তিগত ধারণা, নাকি আপনি অঙ্ক করে বলছেন যেটা হবে আসলে? এটা আমি আপনাকে বলি। প্রথমে আমি আপনার দর্শক শ্রোতাদের সালাম এবং শুভেচ্ছা দিয়ে আজকে বক্তব্য শুরু করছি। সবচেয়ে এটাই আমার প্রথম ভিজিট আমি চ্যানেল আইতে, চ্যানেল ওয়ানে। তো এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এই বিষয়টা খুবই সাম্প্রতিক এবং এটা সারা বিশ্বকে কষ্ট দিচ্ছে এবং বাংলাদেশকে তো অবশ্যই দিচ্ছে। সুতরাং এখানে আমাদের নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের সাথে কিন্তু আমার সম্পর্কটা অনেক লম্বা, 1993 সাল থেকে। আচ্ছা। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তখন থেকেই পরিকল্পনা করছে ইরানে আক্রমণের জন্য, এবং খুব কাকতালীয়ভাবে হলেও সত্য যে ওই সময় বন্দর আব্বাস যে আজকে আক্রান্ত হয়েছে, ওই বন্দর আব্বাসের প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। আচ্ছা। এবং আমাকে ফেস করতে বলা হয়েছিল একটা মেরিন কোর এক্সপেডিশনারি ফোর্সের ডিভিশনকে। আচ্ছা। এবং ওই যুদ্ধটা ছিল একটা 3 দিনের এটা একটা মক ওয়ার, এবং সেই মক ওয়ারে আমার মাথার দাম ধরা হয়েছিল $1 মিলিয়ন। ইরানের ডিফেন্সের ইরানের কমান্ডার হিসাবে। তো যাই হোক, এবং সেই যুদ্ধে কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই মেরিন কোরকে হারিয়ে দিয়েছিলাম। এবং এতে আমাকে সবচেয়ে সহযোগিতা করেছিল আমার একজন মার্কিন সহযোগী অফিসার, যিনি ছিলেন এয়ার ডিফেন্স অফিসার। তখন কি আপনি শান্তিরক্ষী মিশনে? না, তখন আমি অ্যাকচুয়ালি ওখানে পড়তে গিয়েছি। আচ্ছা। আমি আমেরিকাতে 1 বছরের একটা প্রশিক্ষণে গিয়েছিলাম, এবং ওই প্রশিক্ষণের দুটো অংশ ছিল। আমি আজকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে নর্থ কোরিয়া ওয়াজ দ্য নেক্সট টার্গেট। মানে প্রথম হাফে আমাদের ছিল, তখন তাদের অ্যাকচুয়ালি সোভিয়েত রাশিয়ার তো থ্রেটটা চলে গেছে, তখন তাদের এই বিশাল মিলিটারি এটা কোথায় ব্যবহার করবে। তো তখন তারা চিন্তা করছিল তাদের দুটা সম্ভাব্য শত্রু, একটা হচ্ছে ইরান। 1979 সাল থেকেই তারা ইরানকে মানে ভেঙে ফেলার চেষ্টা করছে, বা এখানে অরাজকতার সৃষ্টির চেষ্টা করছে, বা ওই
যে তখনকার যে সরকার ছিল তাকে পরাভূত করার চেষ্টা করছে। আর তারপরে তাদের থ্রেট ছিল উত্তর কোরিয়া, এবং এটা ছিল আমাদের সেই ট্রেনিংয়ের শেষ পর্যায়ের একটা মক যুদ্ধ আর কি। যাই হোক, আমি যেটা বলতে তারপরের অংশটা 2008 সালে, এবং তখন যখন বারাক ওবামা যখন ক্ষমতায় আসলো, ঠিক তার আগে, ক্ষমতায় আসার আগে বুশ থাকার শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল এই বেঞ্জামিন নেতানিয়াহু যে ইয়েতে আক্রমণ করার জন্য, ইরানে আক্রমণ করার জন্য। এবং তার আগে কিন্তু 2003 সালে যখন ইরাক আক্রমণ করা হয়, তখন কিন্তু এরিয়েল শ্যারন ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী, এবং সে গিয়েছিল হোয়াইট হাউসে যে ইরাক এবং ইরানকে যেন একসাথে অ্যাটাক করা হয়। তারা বলছে যে ইট ইজ লাইক এক জোড়া শত্রু, তাকে একটাকে যদি আমরা ধরি আরেকটাকে রেখে দিলে, এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, না এক ঢিলে না, তারা একবারে অ্যাটাক করতে বলে। কিন্তু আমেরিকা তখন ওইভাবে প্রস্তুত ছিল না। আর তাছাড়া ওই যুদ্ধে জানেন আপনি, ইরাক যুদ্ধে কিন্তু সারা বিশ্বে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে ছিল। তো তারাও একটা এই সমস্ত নীতি নির্ধারণের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2008 সালে হল, তখন আবার আমি 1 বছরের প্রশিক্ষণে সেখানে রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজে, এবং তখন একটা মিডল ইস্ট কনফারেন্স চলছিল আমাদের বিল্ডিংয়েরই নিচতলায়, এবং সেখানে চিন্তা করা হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউকের কাছে জানতে চেয়েছে যে ইরানে সামরিক অভিযান এটা কি আমরা কি ফলপ্রসূ হব কিনা, আমাদের সেই যুদ্ধের লক্ষ্য অর্জন হব কিনা। এবং 5 সপ্তাহ পরে আমাদের দলটা আমরা রিকমেন্ড করেছি যে এটা নট অ্যাচিভেবল টার্গেট। আর ঠিক একইভাবে রুশির যে কনফারেন্সটা চলছিল নিচে, তারাও কিন্তু সে একই সুপারিশ করেছে যে ইরানে সামরিক অভিযান চালিয়ে জয়লাভ করা যাবে না। তো এই হলো পরিস্থিতি এখন। আজকে তার মানে কি, যে গত এই যে 93 সাল থেকে নিয়ে যদি আপনি 2026 ধরেন, ওইদিকে 7 বছর আর 33 বছর ধরে কিন্তু আমেরিকানরা প্ল্যান করছে আক্রমণ করে, এবং তার অপশন দেখছে, এবং প্রতিবারই কিন্তু তাদের অপশন এটাই দেখায় যে ইরান ইজ নট উইনেবল। সুতরাং ইরানে যুদ্ধে যাওয়ার তারা এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করেন। ইভেন নিওকন যাদের বলা হয়, যে সেটা হচ্ছে নিওকনের উত্থানটা হয়েছিল জর্জ বুশের সময়, জুনিয়রের সময়, যখন কন্ডোলিসা রাইস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, পরে সে সেক্রেটারি অফ স্টেট হলো। সেই প্রশাসনের যে রবার্ট গেটসের যে ছিল মিলিটারি অ্যাডভাইজার ছিল, কর্নেল ম্যাকগ্রেগর, সে বলছে যে আমরা ইরানকে আমাদের বন্ধু হিসেবে নেওয়া উচিত, আচ্ছা, নট শত্রু। তাহলে আমেরিকা বেশি লাভবান হতো। কিন্তু আমেরিকানরা এই ভুলটা করে গেছে। আমেরিকা ইরানে জিতবে না এটা জানার পরেও এইবারে আক্রমণটা হলো কেন? এই খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। এটা কারণটা হলো, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যদি আপনি তাকান, ওখানে কিন্তু কোনো ডিপ্লোম্যাট দেখবেন না আপনি। মিডল ইস্ট হলো এমন একটা কমপ্লেক্স সিচুয়েশন, এবং এইখানে কিন্তু কারা ছিল মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী? কিসিঞ্জার, ব্রেজনস্কি, জর্জ শুলজ, কন্ডোলিসা রাইস। তো এরা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় প্রেসিডেন্টদেরকে কনভিন্স করতে পারে নাই, বা তারা সায় দেয় নাই, বিকজ এটার পলিটিক্যাল কস্ট ইজ সো মাচ। এটা কেন আমি এই মুহূর্তে একটু প্রথমে এইটা আগে ব্যাখ্যা করি যে কেন আমি কথাগুলি বললাম। দেখেন, সারা পৃথিবীতে দ্বিতীয় মহাযুদ্ধের পরে কিন্তু থিওরি অফ ডেটারেন্স, যেটা সারা পৃথিবীর ভিতরে একটা সামঞ্জস্য বা একটা শান্তির পরিবেশ, বিশেষ করে সুপার পাওয়ারদের যে যুদ্ধ, তারা কিন্তু একে অপরকে মিলিটারিলি ফেস করে নাই কখনো, অ্যান্ড দে ডোন্ট ওয়ান্ট টু ফেস। কারণটা হচ্ছে এই ডেটারেন্সের কারণেই, কারণ তারা জানে যদি আমরা একে অপরকে ফেস করি, কার কি দুর্বলতা সেটা এক্সপোজড হয়ে যাবে, এবং তখন আমাদের যে ভীতি ছিল একে অপরের প্রতি, সেই ভীতিটা চলে যাবে। এবং সেই কারণেই কিন্তু 1945 মানে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ারদের ভিতরে কোনো ডাইরেক্ট কনফ্লিক্ট হয় নাই, এবং আমেরিকান মিলিটারি কিন্তু কখনো কেউ চ্যালেঞ্জ করে নাই। তার মানে আমেরিকান মিলিটারি ধরেই নিয়েছে যে তারা, এবং আমরা এটাও জানি যে তাদের যে মিলিটারি পাওয়ার আছে সেটা কিন্তু একসময় বলা হতো 17 টাইমস মোর দেন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। মানে সারা পৃথিবীতে যা আছে তার 17 গুণ বেশি তার ক্ষমতা। 17 এইরকম একটা পাওয়ার। মজার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কোনো এক্সপার্ট ডিপ্লোমেট নাই, বা যেমন হেক্সেট, যে সে রিজার্ভ মেজর হিসাবে হি ওয়াজ এ ফেইলার, এবং এইভাবেই কিন্তু সে চাকরি থেকে চলে গেছে। সে হয়েছে ওয়ার ডিপার্টমেন্টের যুদ্ধমন্ত্রী, তার পক্ষে তো হি জাস্ট ক্যানট কমান্ড। এবং দেখেন আপনি কি হয়েছে, প্রায় 15 জনের উপরে ফ্ল্যাগ অফিসার বলা হয় যাদেরকে 2 স্টার অ্যান্ড অ্যাবভ, তারা তো চাকরি ছেড়ে চলে গেছে। আচ্ছা, এখন কি হলো যে
তো আমেরিকান মিলিটারিকে এমন একটা শক্তির বিরুদ্ধে আপনি দাঁড়া করালেন এবং তাকে জিততে পারলেন না। না, কিন্তু এই উপসংহারে কি এখনো পৌঁছানো গেল যে আমেরিকা হেরে গেল? আপনি কি সেটা উপসংহারে যাচ্ছেন? আমি বলবো যে এটা আমেরিকার মিলিটারির একটা ব্যাপারটা হলো কি, দেখেন তাদের কিন্তু হিস্ট্রিটা কিন্তু মানে দে হ্যাভ ওন দি ট্যাকটিক্যাল ব্যাটলস, কিন্তু বড় যুদ্ধ কিন্তু তারা জিততে পারে নাই। ভিয়েতনামে কি হয়েছে, তারা অনেক ছোট ছোট যুদ্ধ জিতেছে, বাট তারা তো ভিয়েতনামের সাথে যে যুদ্ধ সেটা তো জিততে পারে নাই। তারপরে আফগানিস্তানে 23 বছর কিভাবে পালালো 2025 সালে আমরা দেখলাম, তারপরে 2024 সালে, তারপরে কি হলো, ইরাকে 2003-এ শুরু হলো, 2020-এ শেষ হলো, 20 বছর তারা কাটিয়ে দিল, কিন্তু কোনো ফায়দা হলো না। তার মানে কি যে মিলিটারিলি আপনি কোনো একটা রাজনৈতিক যুদ্ধ জিততে পারেন না, এবং এইটার জন্যই কিন্তু আমেরিকান ডিপ্লোম্যাটরা এবং আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে যারা অ্যাডভাইজার, তারা কখনোই এই আমেরিকান মিলিটারির মতো একটা সুপার পাওয়ারকে তারা এমন কোনো মিলিটারির সামনে দাঁড়া করায় না যে যেখান থেকে তারা একটা ইনসাল্ট হয়ে বেরো চলে আসবে। এখন যেটা বলা হচ্ছে, দি আমেরিকান মিলিটারি হ্যাজ বিন ইনসাল্টেড। আপনি দেখেন কি করেছে, এই যে কেন এটা হলো, বিকজ ইরান 47 বছর ধরে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল যে তাদের প্রতিপক্ষ হলো যুক্তরাষ্ট্র, এবং তারা কোনো সময় আগে অ্যাটাক করবে না, তারা যদি আক্রান্ত হয় তাহলে কিভাবে তারা মোকাবেলা করবে। এই প্ল্যান করতে করতে যখন 2003-এ যখন ইরাক অ্যাটাক হলো, তখন কিন্তু তারা চিন্তা ভাবনা শুরু করেছে যে আর কিভাবে নিজেদের আত্মরক্ষা করা যায়, এবং তারা দেখেন তাদের টেরেইন ব্যবহার করেছে, মানে যেটা তাদের ভূমি সেটা ব্যবহার করেছে, এবং তারা দেখেছে যে তাদের পক্ষে কোনো স্ট্যান্ডিং এয়ারফোর্স বা স্ট্যান্ডিং নেভি আমেরিকান নেভি এবং এয়ারফোর্সের সামনে থাকবে না, সুতরাং তারা গড়েই নাই সেই নেভি। তো এখন যে ট্রাম্প যে প্রতিদিনই 28শে ফেব্রুয়ারির পরে প্রতিদিনই সে বলতেছে যে আমি নেভি ধ্বংস করে দিছি, এয়ারফোর্স ধ্বংস করে দিচ্ছি, আসলে তো এয়ারফোর্স আর নেভি তো নাই, ধ্বংস করবে কি? তাদের যে নেভি আছে সেই নেভিকে ফেস করার মতো ক্যাপাবিলিটি আমেরিকান নাই, বিকজ তাদের আছে কি, দেখেন আপনি যদি দেখে থাকেন যে হরমুজকে এখন ডোমিনেট করছে 85টা আপনার হলো স্পিড বোটস ফিটেড উইথ অ্যান্টি শিপ ওয়ার মিসাইল, এটার মধ্যে মেশিন গান আছে, এবং এরা এত স্পিডে যে আপনার রাডার ধরতে পারে না। তো এরা হলো পুরো হরমুজকে কাঁপায় রাখছে। তার মানে কি, হরমুজ ইজ নট নেভিগেবল বাই এনি লার্জ মিলিটারি শিপ, যেটা ওয়ারশিপ, যার কারণে কিন্তু তারা এই যে প্রথম অ্যাটেম্পটা নিয়েছিল সেই অ্যাটেম্পটে কিন্তু ধাক্কা, এর আগেও কিন্তু একবার ফিরিয়ে দিচ্ছে, এবং সেকেন্ড অ্যাটেম্পটে কিন্তু তাদেরকে ফিরে যেতে বাধ্য হলে, বিশেষ করে যেটা প্রজেক্ট ফ্রিডমে। এবং এই কারণেই কিন্তু এই যে আপনার বন্দর আব্বাসের উপর যে অ্যাটাকটা হলো, এটা একটা ফেস সেভিং অ্যাটাক, যে তাদেরকে যেহেতু ফিরে যেতে হয়েছে। এবং এই সাথে কি হলো, ইরান কিন্তু জানে যে আসলে কাকে হিট করলে আমেরিকা উইল গেট দ্য পেইন, তো দে হ্যাভ হিট দ্যাট। এবং এই যে তাদের ইরানে হলো ইজ টোটালি, প্রথম কথা হলো তারা কিন্তু আরব না, আরবদের ভিতরে দেখেন আরবের সমস্ত দেশগুলি তারা তাদের প্রতিরক্ষাকে লিজ আউট করে দিছে। আপনি আপনার ডিফেন্সকে যদি আপনি লিজ আউট করে দেন আর একটা রাষ্ট্রের কাছে, তাহলে তো আপনি গ্রো করবেন না। কিন্তু ইরান কিন্তু এটা করে নাই, তাদের তো আপনার তাদেরকে সাহায্য করছে রাশিয়া এবং চায়না। আমার যে প্রশ্নটা ছিল যে আপনি যে ভবিষ্যৎবাণী করছিলেন যে আমেরিকায় ভিতরে কি কি হবে, সেই জায়গায় আপনি এখন আছেন না, বিরতিতে এসে এই উত্তরটা জানবো। অধ্যাপক সাবের আহমেদ চৌধুরী, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, যে এই যে ঘটনাগুলো ঘটছে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা, টোটাল ঘটনার মধ্যে দেখেন ইসরায়েলকে আমরা দেখছি যে অনুপস্থিত, শান্তি আলোচনা বলেন বা এখন, ফলে এইখানে পলিটিক্সটা আসলে কি সেটা একটু জানবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন, কঠিন কথা সহজের সঙ্গে থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আজকে আমরা ইরান পরিস্থিতি নিয়ে কথা বলছি, বিশেষ করে যে ইরান যুদ্ধটা শেষ হচ্ছে না কেন এটি রবীন্দ্রনাথের ছোট গল্পের মতোই শেষ হইয়াও শেষ হচ্ছে না। আমরা একটু যুক্ত করতে চাই আমাদের সহকর্মী আজিমুর রশিদ কনককে নিউজ রুম থেকে। কনক, আমাকে শুনতে পাচ্ছেন আশা করি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি বলেন। কনক, ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলা হলো যুদ্ধবিরতির মধ্যেই, মানে আজকের এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি? আসলে আমি যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোটা দাগে বলতে চাই, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কিন্তু সংঘাত চলছে। আমি যদি আপনাকে জানাই, কিছুক্ষণ আগেই ইরানের ফার্স্ট নিউজ জানিয়েছে যে ইরানের বাহিনী এবং আমেরিকার নৌবাহিনীর সাথে সংঘাত চলছে, এবং এই সংঘাতের মাঝেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি
আব্বাস আরাকচি কথা বলেছেন, ফরেন মিনিস্টার, আমাদের ইরানের ফরেন মিনিস্টার। পাশাপাশি ফরেন মিনিস্ট্রির যে মুখপাত্র আছেন ইসমাইল বাঘেই, তিনি কথা বলেছেন। তারা দুজনেই আসলে আমেরিকার দিকের এই হঠকারী সিদ্ধান্ত যে আলোচনার মাঝখান থেকে বা যখন শান্তি প্রতিষ্ঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে আমরা গতকালকে জানলাম যে যে কোনো মুহূর্তে একটা চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে আমেরিকা এবং ইরান, ঠিক ওই মুহূর্তে যখন আবার নতুন করে এই সংঘাত সৃষ্টি হয়েছে, ঠিক সেই জায়গাটাতে আসলে ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। যেমন আমরা যদি একটু যদি মনে করি, একটু পেছনে ফিরে তাকাই, গত বছর যখন 12 দিনের যুদ্ধ হলো ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলা, সেই হামলা কিন্তু আসলে শুরু হয়েছিল এমন একটা পর্যায়ে যখন ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছিল। তো আব্বাস আরাকচি আজকে বলেছেন যে আমেরিকা বরাবরই যে কোনো কূটনৈতিক আলোচনার মাঝখানে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, এবং আমাদের কাছে আসলে এই মুহূর্তে যে তথ্যগুলো আছে ব্যাপারটা ওদিকটাই ইশারা করছে। কারণ এর আগেও যখন আলোচনার মাঝখান থেকে হঠাৎ করে যুদ্ধ শুরু হলো এবং গতকালকে পর্যন্ত আলোচনার যে অগ্রগতি আমরা দেখেছি, সেই অগ্রগতির মাঝখান থেকে আজকে যেই হুট করে গতকালকে রাতে যে হামলা হলো, পাশাপাশি আজকেও যে গুলি বিনিময় বা পাল্টাপাল্টি হামলার যে ঘটনাগুলো এই মুহূর্তে ঘটছে, যার বিস্তারিত এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি, ব্যাপারগুলো কিন্তু আসলে সেদিকে ইশারা করে। আদৌ কি আমেরিকা এই সমস্যার কোনো কূটনৈতিক সমাধান চাচ্ছে কিনা, এটা নিয়ে একটা বড় প্রশ্ন ওঠে। তো আরও যদি কিছু তথ্য জানি আপনাকে আমি, আজকে এই মুহূর্তে সেন্টকমও জানিয়েছে হামলার বিষয়টা, যে তারা ইরানের 2টি খালি অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং তারা স্বীকার করেছে হামলার বিষয়টি। ওদিকে গতকালকে রাতে যে হামলা হয়েছিল আরেকটি ট্যাঙ্কারে, একটা কমার্শিয়াল জাহাজ, একটা বাণিজ্যিক জাহাজে, সেই জাহাজে হামলায় কিন্তু এরই মধ্যে 10 জন আহত হয়েছেন এবং 5 জন নিখোঁজ ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত। এই কিছুক্ষণ আগে খবর এসছে যে সেই 5 জনের মধ্যে একজনের মরদেহ পাওয়া গেছে। তো আমেরিকা আসলে এই মুহূর্তে কি চাইছে, ব্যাপারটা আসলে খুবই ঘোলাটে। তাদের দিক থেকে সরাসরি কোনো কথা বলা হচ্ছে না, যদিও মার্কো রুবিও আজকে রোম সফরে গিয়ে উনি দাবি করেছেন যে তিনি আশা করছেন আজকে রাতের মধ্যেই হয়তো ইরানের দিক থেকে কোনো ইতিবাচক একটা সাড়া আসতে পারে তাদের প্রস্তাবের বিষয়ে। তবে এর মধ্যেই যে হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটলো, সেখান থেকে আসলে রুবিওর এই আশার সাথে আমাদের আসলে মনে হয় একমত হওয়ার খুব বেশি সুযোগ নাই। পাশাপাশি আমরা যদি আরেকটু বলি যে রুবিও কিন্তু এর আগের আলোচনাগুলোতে আমরা সামনে রুবিওকে দেখতে পাইনি। আমরা দেখেছিলাম জেডি ভ্যান্সকে, উনি সামনে থেকে সরাসরি এই আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি ছিলেন উইটকফ ছিলেন এবং জেরেড কুশনার ছিলেন। বাট এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কো রুবিওকে সামনে ঠেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং মার্কো রুবিও যেভাবে আসলে বিষয়টা সামলাচ্ছেন, পুরো বিষয়টা আসলে ঝামেলাদায়ক। কনক, আপনার কাছে আবার হয়তো আসবো, একটু আপনাকে থামাই আমি একটু। অধ্যাপক সাবের আহমেদ চৌধুরী, কনকের প্রশ্নটা ধরে যে আমেরিকা কি চাচ্ছে পরিষ্কার না, বা আপনার কাছে আদৌ পরিষ্কার কিনা যে আমেরিকা আসলে কি চায়? সে কি যুদ্ধটাকে জিইয়ে রাখতে চায়, যেরকমটা আপনি শুরুতে বলছিলেন, এবং যদি জিইয়ে রাখে তাহলে তার লাভটা কি এখানে? আসলে ধরেন, এই যে আমেরিকা বা ইরানের এই যে টান উত্তেজনা বা এই টান পোড়ন, এই দ্বন্দ্বের জায়গা, এটা ইতিহাস তো বহু পুরনো। শাহ গভর্নমেন্টের দীর্ঘকালীন শাসন এবং সেখানে আমেরিকার যে সাপোর্ট, আবার আমরা 1953-তে দেখলাম অপারেশন অ্যাজাক্স, M16 এবং আপনার CIA মিলে তাদের ডেমোক্রেটিক গভর্নমেন্টকে সরানোর চেষ্টা, আবার সেই 1979-এ আমরা যেটা দেখলাম ইরানিয়ান রেভলিউশন, যেখানে দীর্ঘ সময় এমবেসিতে তাদের হোস্টেস করে রাখা হলো ইউএসএ। এবং এই যে সেই সময় থেকেই ইউএসএ বারবার তো চেষ্টা করেছে, যেটা জিয়া ভাইও বলছেন তার আলোচনায়, যে পরিকল্পনা হচ্ছিল তো বহু বছর ধরেই, শুধু সঠিক সময়ের অপেক্ষা। এবং সেই ক্ষেত্রে ইরানকে পর্যদস্ত করার জন্য আমরা দেখেছিলাম যেই স্যাংশনগুলো আনা হয়েছে একের পর এক, এবং সেই স্যাংশনে তাদের সাথে যারাই বিভিন্ন ধরনের ট্রেড করতে গেছে বা যোগাযোগ করতে গেছে তাদের উপরও দেখা গেছে যে ইউএসএ খুব কঠোর হয়েছে। তো সেই জায়গায় ইরান কিন্তু তার ডিফেন্সের যে মেকানিজমসগুলো সেগুলো চালিয়ে গেছে সব সময়, এবং সেখানে ইউএসএর কাছেও সেই খবর ছিল যে তাদের যে শক্তিমত্তার জায়গা। এখন আমরা যে জায়গাটা দেখি যে ইউএসএ বিভিন্ন সময়, এখানে ট্রাম্প প্রশাসনের একটা বেশ কিছু অজনপ্রিয়তার বিষয় রয়েছে, তার ওখানে সে সিনেটরদের মধ্যে একটা অবিশ্বাস এবং এক ধরনের টানপোড়েন চলছিল। আবার নেতানিয়াহুরও জানি যে ইসরায়েলের ভেতরে তার যে জনপ্রিয়তার জায়গা, তার বিরুদ্ধে বিক্ষোভ তো সম্প্রতিও হয়েছে, বিক্ষোভও হচ্ছে। তো সবকিছুর অনেক সময় জিনিসগুলো হয় কি একটু বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। তো ইরান যেহেতু খুব স্পর্শকাতর একটা জায়গা এবং সেখানে ধর্মীয় কিছু সেন্টিমেন্টেরও বিষয় থাকে, সেই আক্রমণটা সেখানে হয়েছে। এবং
এই ইউএসএ কিন্তু এক্সপেক্টও করেনি যে ইরান যেইভাবে প্রত্যুত্তর দিয়েছে, শুধু ইউএসএ না পুরো বিশ্ববাসী বলবো যে তারা চমকিত হয়েছে, কারণ এই ধরনের একটা বড় শক্তির সাথে যে ফাইট ব্যাকটা তারা করেছে। এবং এখানে দেখবেন যে আয়াতুল্লাহ খামেনির কথা বলা হয়েছে, তার নিহত বা আহমেদ নেজাদ, যারা ইরানিয়ান রেভলিউশনের মূল ফোর্সটা ছিল। তো সেই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে যে এখানে আপনার এখন ইরানের সবচেয়ে শক্ত ভিত হচ্ছে তার যেটা হলো ভূপ্রকৃতিগত তার অবস্থা। এখানে কিছুই ইউএস এর করা নেই, এবং সে ওই মানে আপনার বম্বিং করে এবং সেই সঙ্গে ইরানের মানুষের সাহসিকতাও একটা ব্যাপার কিনা, দেশপ্রেম। অবশ্যই তাদের তো ইউএস এর চাইতেও তাদের যে সংস্কৃতিগত যে ভিত্তি, সেটা তো কয়েক হাজার হাজার বছরের পুরনো, এবং তারা তো জৌলুসের সাথে আসলে সেখানে থেকেছে, অবস্থান করেছে, এবং সেই অবস্থা তারা এখনো ধারণ করে, সেই ঐতিহ্যকে তারা লালন করে। তা এখানে আসলে ভূপ্রকৃতিগতভাবে ইরানের একটা অবস্থান, যেখানে আসলে ইউএসএ কখনোই খুব একটা সুবিধা করতে পারবে না স্থলভাগ বা অন্য জায়গা দিয়ে। সেই জায়গা থেকে প্রশ্নটা, যদি তাই হয় তাহলে আমেরিকাও, যেমন জিয়াউল হাসানও যেরকমটা বলছিলেন যে আমেরিকা নিজেও জানে যে ইরানের সঙ্গে যুদ্ধ করে আসলে জেতা সম্ভব না, মানে জয় বলতে যেটা বুঝায়, তাহলে সে এটাকে লেন্দি করছে কেন, মানে এখান থেকে সরে আসছে না কেন? এখান তো এটা সরে আসা তো সম্ভব না, কারণ বিশ্বজুড়ে তার যে শক্তির দাপট, এবং এই দাপটের কারণে তো ট্রেড এবং সবকিছুতেই তার যে আধিপত্যবাদ, এবং তাহলে তো আমেরিকার প্রেস্টিজ ইস্যু, স্বাভাবিকভাবে তার এই মোড়লিপনা তো অনেকেই মেনে নেবে না। এখানে তো গ্লোবাল পলিটিক্স এর প্রেস্টিজ একটা। আর একটা বিষয় ধরেন, যে প্রশ্ন আমি বিরতির আগে আপনাকে রেখে গিয়েছিলাম, যে এই টোটাল মধ্যপ্রাচ্যে যে অস্থিরতাগুলো হয়, এর মূল কারণ তো ছোট্ট একটা দেশ ইসরায়েল, এবং ইসরায়েলকে সমর্থন করতে গিয়েই তো আজকে ইরানের হামলার যতগুলো কারণ, একটা বড় কারণ তো তাই ইসরায়েলকে প্রোটেক্ট করা। এই টোটাল যে আলোচনা বলেন, শান্তি আলোচনা, বা এই মুহূর্তে দেখেন হঠাৎ করে আমরা দেখছি যে ইসরায়েল এই পুরো দৃশ্যপট থেকে হাওয়া হয়ে গেল, মানে এইটার পলিটিক্সটা কি? এখানে দেখেন, ইসরায়েল আকারে হয়তো ছোট হতে পারে, কিন্তু সারা বিশ্ব রাজনীতিতে পৃথিবীর বহু দেশে অনেক কিছুর কলকাঠি টানা নাড়ে। তাদের বুদ্ধিমত্তা অথবা তাদের যে প্রভাবটা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতি, এটা ইউএস এর রাজনীতি বলি বা অস্ট্রেলিয়ার রাজনীতি বলা, বহু দেশের ওয়েস্টার্ন পাওয়ার্সের রাজনীতি। এবং ইসরায়েলের আজকে যে দেশগতভাবে ওখানে অবস্থান, এটাও তো ওয়েস্টার্ন পাওয়ার্সদের চাহিদার ফসল। আমরা দেখেছি যে 1947-এ যেমন পাকিস্তানের জন্ম, 1948-এ আমরা আবার ইসরায়েলকে দেখেছি, এবং সেখানে আমরা জানি যে আরব বিশ্বের সাথে আমাদের যে যুক্তরাজ্যের একটা ডায়ালগ, এবং সেখান থেকে একটা বোঝাপড়ার মাধ্যমে এই রাষ্ট্রটার আবির্ভাব। তো সেই ক্ষেত্রে ইসরায়েল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক আগে থেকেই তাদের একটা খুব শক্ত অবস্থান বা ভিত ছিল, এবং তারা আসলে সরাসরি যুদ্ধে জড়ানোর যে সক্ষমতা বা যেটা তারা এখানে ইউএসএ কে টোটাল ইনভলভ করেছে, এবং তারা চাচ্ছিল এবং বারবার সেটা তারা আলোচনাও করছিল যে কিভাবে ইউএসএ কে ইনভলভ করা যায়। এখানে যেই যুদ্ধের স্ট্র্যাটেজি, এখানে তাদের বাড়তি সমরাস্ত্র ক্ষয়ের কোনো প্রয়োজন নেই। যতটুকু চলছে এটা ইউএস এর এই জায়গা থেকে এটা দৃশ্যমান এবং চলমান। তো এখানে হরমুজ কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে বা শক্তিমত্তা রয়েছে, ইরানও হয়তো কিছু সময়ের জন্য সিজফায়ার বা তার কিছুটা পুনর্গঠনের জন্য হয়তো তার একটা বোঝাপড়ায় আসবে, কিন্তু যেটা আমরা বলছিলাম যে দীর্ঘমেয়াদী এটা একটা খুব ভালো অবস্থা আসার কোনো সম্ভাবনা নেই। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে ইউএস বা ওয়েস্টার্ন পাওয়ার্সের যারা রয়েছে তাদের নাগরিকদের নিরাপত্তার জায়গাটা কিন্তু দিন দিন শঙ্কায় পড়ে যাচ্ছে। একটা সময় হয়তো এরকম পরিস্থিতি হবে যে এটা ইউএস এর ভেতর থেকে খুব জোর চাপ আসবে। রাইট। এই পয়েন্টে আমি যেটা জিয়াউল হাসান আপনাদের শুরু করেছিলাম, আপনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অস্থিরতা বাড়বে, জনাব সাবির আহমেদ চৌধুরী যেটা বলছেন, এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি আমেরিকার ভেতরে তৈরি হবে আপনি বলছেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। মানে এইটা খুব মানে ইউটিউবিয়ান মনে হচ্ছে না? ইউটিউব মনে হচ্ছে, কারেক্ট। আমি পয়েন্টটা আসি, আমি এটা নিয়ে অ্যাড্রেস করতে চাচ্ছি। ট্রাম্পকে জিতে আনার পিছনে যে ব্যক্তিত্বগুলি খুব কাজ করেছে, তার মধ্যে একজন ছিল টাকার কালসন, মেগান ক্যালি। এরা ছিল সাংঘাতিক রাইটিস্ট, মানে গ্রেট মেগা জার্নালিস্ট ছিল তারা, এবং এরা কিন্তু ফক্সে কাজ করতো। তারপরে কিন্তু ট্রাম্প যখন ইসরায়েলে অ্যাটাক করার প্ল্যান করলো, সেদিন থেকে কিন্তু তারা ট্রাম্পের থেকে সম্পূর্ণ বিচ্যুত, এবং এরা এখন আমেরিকাতে মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এখনো আমি বলবো যে তারা ইসরায়েলের পক্ষে কাজ করে, খুব কষ্ট করে হলেও করছে। এখন যদি আপনি আমেরিকার যদি জনমত দেখেন, আপনি ইরান অ্যাটাকের পূর্বে অ্যাকচুয়ালি 23 সালে যখন গাজায় যখন
এই যে আমি বলবো ইট ইজ কল স্কর্চিং, মানে মিলিটারি ভাষায় বলা হয় মানে মাটিকে মানে মাটি খুদে আপনি একটা জায়গাকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে ওখানে মানে প্রচুর পরিমাণ আপনি যখন মাটি খোঁড়েন তখন এটাকে বলা হয় স্কর্চিং, আর স্কর্চিং দ্য আর্থ। তো এই সারা বিশ্ব কিন্তু এখন গাজার যে যুদ্ধটা এটাকে কিন্তু বলছে ইসরায়েলের হত্যাকাণ্ড, জেনোসাইড বলছে তারা, এবং তারা এর নিচের কোন, এবং এই মেগান কেলি এবং টাকার কালসন আপনি যদি প্রতিদিন আপনি ইউটিউবে যান আপনি দেখবেন আপনি তারা দে হ্যাভ ওপেন্ড এ সেপারেট চ্যানেল টু প্রুভ দ্যাট ইসরায়েল ইজ দি আই মিন হি ইজ দ্য স্পয়লার অফ দি ওয়ার্ল্ড, এবং তারা ইসরায়েলের সমস্ত যে এক্সপোজ করে ফেলছে আর কি। ইভেন এই যে 7 অক্টোবরের যে অ্যাটাক ছিল যেটাকে কেন্দ্র করে গাজায়, এটাও নাকি একটা স্টেজ অ্যাটাক ছিল। আচ্ছা, এবং এটা নেতানিয়াহু কিন্তু দেখবেন আপনি গতকালকে একটা লিকড একটা ভিডিও বেরিয়েছে, সে বলছে যে উই আর টকিং টু আওয়ার এনিমিজ অ্যান্ড উই নো হাউ টু ইউজ দেম টু অ্যাচিভ আওয়ার এইম। আচ্ছা, তো তার মানে আমি আমার শত্রুর সাথে কথা বলছি এবং আমি জানি তাদেরকে কিভাবে ব্যবহার করে আমি আমার অবজেক্টিভ অর্জন করতে পারি। ইসরায়েলের একটা কমন শব্দ ছিল রাইট টু ডিফেন্স। এই টাকার কালসন এবং মেগান কেলি, তারপরে মেহেদী হাসান, জন মার্শমেয়ার, প্রফেসর জেফরি স্যাক, কর্নেল ম্যাকগ্রেগার, সুজান মেলোনি, এরা কিন্তু সবাই বলছে যে এ স্টেট তার রাইট টু এক্সিস্ট নাই, এটা হলো স্টেটের মানুষের রাইট টু এক্সিস্ট থাকতে পারে। এবং যদি কোনো স্টেটের যদি তারা যদি বলে যে উই হ্যাভ রাইট টু এক্সিস্ট, তাহলে তার একটা বাউন্ডারি থাকবে। ইসরায়েলের তো কোনো বাউন্ডারি নাই, সে তার বাউন্ডারি ইচ্ছা মতো ড্র করছে যখন খুশি। তার মানে সে প্রথমে আসছে, প্রথম কথা হলো যে ইসরায়েলকে কিন্তু ইসরায়েলিদের এখন যারা আছে ইসরায়েলি নাগরিক তাদেরকে কিন্তু যখন নাকি ইউরোপ থেকে আনা হয়েছে প্যালেস্টিনিয়ানরা তাদেরকে ওয়েলকাম করেছে। তারপরে বলছে যে তারা তাদের ঘরে ঢুকে একদিন তাদের ঘরের তালা বদলাই ফেলছে এবং বলছে যে ইউ আর নট অ্যালাউড টু এন্টার। তার মানে আমি আপনার বাসায় গেলাম, আপনি আমাকে আশ্রয় দিলেন, তারপরে একদিন আপনি ঘর বাইরে থেকে এসে দেখলেন যে আপনার ঘরের তালা বন্ধ, তালা চেঞ্জ হয়ে গেছে এবং তালার চাবি হলো যে ভিতরে আছে তার কাছে, এবং সে ভয় দেখাচ্ছে আপনাকে, তুমি যদি আমাকে বের করার চেষ্টা করো তাহলে কিন্তু মিলিটেন্টরা এসে কিন্তু তোমাদেরকে শেষ করে ফেলবে। এই যে শুরু হলো তাদের, এবং এইভাবেই কিন্তু তারা পুরো প্যালেস্টাইন, এবং আপনি দেখেন একটা সময় ছিল আমি প্রাথমিক জীবনে মানে 80 সালের দিকে আমরা দেখেছি প্যালেস্টাইনিয়ান ইস্যুটা ছিল সারা বিশ্বের কাছে খুব একটা জনদাবি ছিল। ইভেন ভারত প্যালেস্টাইনিয়ানদের জন্য কিন্তু তারা অনেক কাজ করছে। আজকে কিন্তু গত 15 বছরে ভারতকে আপনি একবারও শুনবেন না প্যালেস্টাইনিয়ান রাইট সম্বন্ধে, বরং ভারতের লোক গেছে আপনার গাজাতে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার জন্য। আপনারা দেখেছেন বোধহয় কিছু, এবং 2023 সালের দিকে এরকম একটা ঘটনা ঘটেছে, তো বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে। তো আমি বলছি সেটা হচ্ছে ইসরায়েলের উদ্দেশ্য ছিল, এবং এটা আপনার আরেকটা বই আছে, জনাথন কুক বলে একজন জার্নালিস্ট আছে, ব্রিটিশ জার্নালিস্ট, উনি একটা বই লিখেছিল 2008-এ। এই বইটা লিখেছিল যে সে কিভাবে দেখেছে যে ইসরায়েলিরা আমেরিকানদেরকে প্রভোক করছে ইরান এবং ইরাকে অ্যাটাক করার জন্য, এবং ওখানে লিখেছে যে এটার উদ্দেশ্য ছিল প্যালেস্টিনিয়ান ইস্যু যেন সারা পৃথিবীর কারো কাছে আর এটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে না দাঁড়ায়, এবং প্যালেস্টাইনদের অধিকার যেন সবাই ভুলে যায়। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো, বা ইসরায়েল এখন এটা নিশ্চয়ই তারা হাত কামড়াচ্ছে, যে এই যুদ্ধের পরে কিন্তু সারা বিশ্ব জেগে উঠেছে যে প্যালেস্টাইনিয়ানদের জন্য একটা আবাসভূমি দরকার, এবং সবশেষে এই অ্যাব্রাহাম অ্যাকর্ড যাদের কিছুটা সম্মতি ছিল অ্যাব্রাহাম অ্যাকর্ড সাইন করার ব্যাপারে, তারাও কিন্তু বলেছে যে প্যালেস্টাইনিয়ান দেশ ছাড়া আমরা এখানে আর কোনো মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আমরা মানব না। এটা সৌদি আরবের শেষ কথা কিন্তু। এবং আপনি দেখবেন সৌদি আরবের বিহেভিয়ারগুলি তারা কিন্তু এয়ার স্পেসগুলি ব্যবহার করতে দেয় নাই। তো যে কথায় আসছি যে আমেরিকাতে জনমত হলো এখন 67% মানুষ ভাবে যে ইসরায়েল জেনোসাইড চালিয়েছে, এবং আমেরিকান ট্যাক্স পেয়ারদের মানি ইসরায়েলে আর যাওয়া উচিত না, এবং ইরান যুদ্ধের বিরুদ্ধেই জনমত অনেক। হ্যাঁ, এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে যে তারা খুব স্পষ্টভাবে বিশ্বাস করে যে ইসরায়েল, এবং এই সমস্ত সাংবাদিকরাই, এই সমস্ত বুদ্ধিজীবীরাই, প্রফেসররাই, তারা কিন্তু বলেছে যে ইরান আজ পর্যন্ত কোনো আমেরিকান সিটিজেনকে কোথাও হামলা করে নাই, অর্থাৎ তাদের কিন্তু শত্রুতা আমেরিকার সাথে না। এবং কয়েকদিন আগে আপনি দেখবেন যে ইরানের প্রেসিডেন্ট কিন্তু একটা চিঠি লিখেছিল আমেরিকান নাগরিকদের উদ্দেশ্যে যে তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমাদের বিরোধ হলো যারা আমাদের উপর আক্রমণ করছে তাদের সাথে, আমেরিকান মানুষের সাথে কোনো বিরোধ নাই। এবং আমেরিকার যে মিলিটারি ফোর্সের যারা লিডার, এই যে র্যান্ডি জর্জ যে চিফ, উনি তো চাকরি থেকে চলেই গেল যে বিকজ হি ডিড নট রেকমেন্ড গ্রাউন্ড অপারেশন ইনসাইড ইরাক, বিকজ ইট ইজ অ্যাবসলিউটলি সুইসাইডাল।
কারণ ইরান 2003 সাল থেকে জানছে যে তারা যদি উপরে থাকে, মাটির উপরে থাকে, তাহলে কেউ বেঁচে থাকবে না। সো এভরিবডি হ্যাজ টু গো ডাউন। এবং তারা কয়েকটা জিনিসের উপরে তাদের কিন্তু ডিফেন্স ক্রিয়েট করেছে। অর্থাৎ আমেরিকান মিডিয়ায় যে প্রপাগান্ডা ছড়ায় যে ইরান হলো সারা বিশ্বের জন্য হুমকি, ইটস নট ট্রু। ইরানের কথা একটাই, সেটা হচ্ছে তুমি প্যালেস্টাইনিয়ানদের জমি দাও। ইভেন এই সমস্ত সাংবাদিকরা বলছে যে ওদের জন্য জায়গা দিয়ে দাও, দ্য হোল ওয়ার্ল্ড উইল বি ইন পিসফুল। রাইট। কিন্তু এই কাজটাই কিন্তু তারা মোটেই রাজি না। কোনো টু স্টেট সলিউশন তো বাদ। প্রথম কিন্তু এগ্রিমেন্টটা করেছিল ক্যাম্প ডেভিড এগ্রিমেন্ট, জিমি কার্টার করেছিল। এবং জিমি কার্টার তখন এই ওয়েস্ট ব্যাংকে উনি যখন যেতে চাচ্ছিল, ইসরায়েলিরা বলছিল, আমি আপনাকে এই ঘটনাটা বলি, এটা ইসরায়েলিরা বলছিল যে তুমি যেও না ওখানে, বিকজ তোমার কিন্তু জীবন কিন্তু হুমকির সম্মুখীন। কিন্তু জিমি কার্টার কিন্তু মানে নাই। জিমি কার্টার কিন্তু ওয়েস্ট ব্যাংকে কিন্তু একা একাই চলে গেছে, ইসরায়েলিদের ছাড়াই। তার মানে যে প্যালেস্টিনিয়ানদের দাবি কিন্তু বেশি না, তাদের দাবি হলো তার ভূখণ্ডের স্বাধীনতা পেলেই তো হয়, আর কিছুই তারা চায় না। এবং সেটা হলে পরেই আজকের এই, কিন্তু আপনি কি বলেন যে শুধুমাত্র এইটাই ইস্যু নাকি মধ্যপ্রাচ্যের 4টা পক্ষ যদি আপনি ধরেন, ইরান, ইসরায়েল, আমেরিকা এবং মিডল ইস্টের অন্য দেশগুলো, প্রত্যেকের তো একটা ইন্টারেস্ট আছে। ফলে শুধুমাত্রই আপনি ইসরায়েলের মানে প্যালেস্টাইনের ভূমি দিয়ে দিলেই আমেরিকার যে বিলিয়ন ডলারের পেট্রোডলার অর্থনীতি, সেটাকে আপনি বাদ দেবেন কি করে? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে এই যুদ্ধটার কিন্তু মেইন উদ্দেশ্য কিন্তু আমি মনে করি অন্য কিছুই না, এই নিউক্লিয়ার ফ্রিকের কিছু না, তেলের কন্ট্রোল। রাইট, দ্যাট ইজ দি অ্যাকচুয়ালি। এবং আপনি জানেন কিনা জানি না, এই যুদ্ধ শুরুর কয়েকদিন আগে একটা কোম্পানি খোলা হয়েছে যেটার সমস্ত ডাইরেক্টর হলো এই যারা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে এবং নেতানিয়াহু। তারা একটা $50 ট্রিলিয়ন বিটকয়েন তারা মানে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, অ্যান্ড দ্যাট $50 ট্রিলিয়ন উইল কাম ফ্রম ইরানিয়ান অয়েল। আপনি যদি খেয়াল করেন, লিন্ডসে গ্রাহাম যে সিনেটর, যে বলছে যে আপনাকে মনে হয় ভেনেজুয়েলার মতো ইরানের তেলে নিয়ন্ত্রণ, ওইটাই তো মিসক্যালকুলেশন, ওইটাই মিসক্যালকুলেশন। ট্রাম্প যেহেতু ইজ নট ফ্ল্যাঙ্কড বাই দি প্রফেশনাল পিপল, এই জন্য যেটা হলো সেটা হচ্ছে যে ট্রাম্পকে কেউ কনভিন্স করে। ট্রাম্প শুধু জানে তার একটা বিশাল মিলিটারি আছে এবং ভেনেজুয়েলার মতো ইরানের লিডারদেরকে যদি মেরে ফেলে, এবং এটা কিন্তু নেতানিয়াহু বুঝাইছে তাকে। এবং এই একই বাক্য কিন্তু বা একই বয়ান তারা কিন্তু আগেও দিয়েছে, ওবামাকে দিয়েছে, ওই বাইডেনকে দিয়েছে, জর্জ বুশ যে নাকি আমি বলবো হকিশ ছিল তখনকার তুলনায়, এখন মনে হয় যে ট্রাম্প তাকে ছেড়ে অনেক অনেক আগে গেছে আর কি এই ব্যাপারে। তো এই লোকগুলিকে যখন কনভিন্স করতে পারে নাই, বিকজ দে আর অল ফ্ল্যাঙ্কড বাই দি রাইট আপনার হচ্ছে অ্যাডভাইজার্স, যার জন্য আমেরিকান মিলিটারিকে তারা কখনোই চায় নাই যে এমন কোনো শক্তির সামনে মুখোমুখি করতে তারা যেন এম্বারাস হয়। এই যুদ্ধে কিন্তু আমেরিকান ইজ এ হিউজ এম্বারাসমেন্ট। এখন আপনি দেখেন, একটা এয়ারক্রাফট ক্যারিয়ারকে পালায় যেতে হলো, আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে ফেলতে হলো, তারপরে আবার এটাকে ফেরত আনতে হলো। এগুলি কিন্তু দিস আর অল টোটাল ইনসাল্ট। আমরা একটা বিরতিতে যাওয়ার আগে খালি তাই না, আরো একটা ব্যাপার আমি খালি যাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হলো দ্বিতীয় ঝপায় যখন জেডি ভ্যান্স, আপনার কুশনার এবং হুইটকফ আসতে চাইলো, ইরানের ফরেন মিনিস্টার বললো আই এম নট গোয়িং টু মিট দেম। তো ওরা আসার আগে সে চলে গেছে পুতিনের সাথে দেখা করতে। না, আপনার একটা শব্দ ধরে আমি অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীর প্রশ্নটা রেখে যাই যে এম্বারাসমেন্ট বলছেন উনি, এইটা কি তাহলে ইরান আরেকটা ভিয়েতনামের অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে কিনা আমেরিকা ইরান থেকে? আরেকটা বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, কঠিন কথা সহজে সঙ্গে থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। বিরতির পরে আবার স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান এবং আছেন অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী। নিউজরুম থেকে যুক্ত আছেন আজিমুর রশিদ কনক, আমাদের সহকর্মী। কনক, আপনাকে একটু বিদায় জানাতে চাই, কারণ আমার মনে হয় যে আলোচনা যা হয়েছে এই মুহূর্তে আপনাকে বিদায় আমরা জানাতে পারি। আমরা অতিথিদের কাছে যাই। সাবির আহমেদ চৌধুরী, যে প্রশ্নটা বিরতির আগে ছিল যে আমেরিকা এই ইরান থেকে ভিয়েতনামের সে এম্বারাসিং যে এক্সপেরিয়েন্স তার, সেটা অর্জন করতে যাচ্ছে কিনা? আসলে বিষয়টা হয়েছে কি, এখানে যে ক্যালকুলেশন থেকে এই যুদ্ধটা শুরু হয়েছিল, মূল কথা হচ্ছে সেই ক্যালকুলেশনটা ভুল ছিল। যেভাবে যেমন প্রথম থেকে বলছিলেন যে প্রফেশনালসদের সেই সাপোর্টটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পাচ্ছে না, এবং আমরা একটা অস্থিরতা দেখছি উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই যেই কাজগুলো নানা ইস্যুতে, সেটা অভিবাসন নীতি বলেন, অনেক ক্ষেত্রে হাস্যরসাত্মক সারা বিশ্বের কাজগুলো মনে হয়েছে। এবং হুট করে আমরা দেখলাম যে উনি ইরানের দিকে রওনা হলেন এবং একটা মানে বিশাল আকারের যুদ্ধ বাঁধিয়ে দিলেন সারা পৃথিবীতে, যেটা একটা ভয়াবহ ইম্প্যাক্ট পড়লো। তা এখানে তাদের হয়তো চিন্তাটা এরকম ছিল যে
মুহুর্মুহু আক্রমণ হবে, ভেতর থেকে তারা চেষ্টা করেছে সরকারকে উৎখাত করতে, যে মডেলটা বিভিন্ন জায়গায় রাইট, কাজে লেগে ওইটা তো প্রথমে তার টার্গেট ছিল এবং পরে দেখা গেল যে ওইটা যেভাবে কাজ করছে না। ওইভাবে কাজ করছে না, কারণ ইরান ইজ অলওয়েজ এ ডিফারেন্ট রাইট, বল গেম। তাই মানে ইরান ইজ নট ভেনেজুয়েলা। সো মিডল ইস্টের অন্যান্য কান্ট্রির মতো আপনি যদি ইরানকে ক্যালকুলেট করেন এবং সেখানে একই থিওরি অ্যাপ্লাই করেন, ইট উডন্ট ওয়ার্ক। তাই সেই জায়গাটাই হয়েছে এবং এটা রিয়েলাইজেশন তাদের অনেকটা পরে হয়েছে। রিয়েলাইজেশন হয়েছে কি? আমি সেই প্রশ্নটা করতাম আপনাকে। আপনার কি মনে হয় যে এই ঘটনা থেকে ইরানের মানে আমেরিকার পরবর্তী টার্গেটকে যদি আমরা ধরে নিই তুরস্ক, তাহলে বা উত্তর কোরিয়া যদি আপনি ধরেন, তুরস্ক বা নর্থ কোরিয়া যদি তার পরের টার্গেট হয়, সে কি ইরানের এই অভিজ্ঞতা থেকে লেসনটা নেবে যে না ভাই আমি আর যাবো না ওইদিকে? আসলে এখানে যেটা হচ্ছে ওই যেটা বলছিলাম ইমেজের এবং এম্বারাসড হওয়ার যে ভয় থেকে তারা সেখানে ওই উত্তাপটা ছড়িয়ে যাবে এবং এই জন্যই এখানে সিজফায়ার হোক বা যেটা হোক সেটা দীর্ঘমেয়াদী অবস্থান করবে না। এবং আমার মনে হয় না সহসা তারা অন্য কোথাও আক্রমণে সাহস করবে, কারণ তাদের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিলিয়ন ডলার তো এখানে অপচয় হয়েছে। তা ইউএস এর অর্থনীতির সক্ষমতা যতই থাকুক না কেন, জনগণ তো এটা কতটা অ্যালাউ করে, তাদের সিনেট রয়েছে কতটা অ্যালাউ করে, সেখানে একটা বিষয় রয়েছে। অলরেডি অভ্যন্তরীণ চাপে কিন্তু ট্রাম্প প্রশাসন আছে, যথেষ্ট চাপে আছে এবং এই অবস্থায় আসলে বিষয়টা হচ্ছে যে এখন উচিত দুই পক্ষের জন্যই, দুই পক্ষ কিন্তু চাচ্ছে, বিরোধীটা দুই পক্ষই চাচ্ছে, কিন্তু দুই পক্ষই চায় যে নিজেকে উইন ঘোষণা করতে, উইন সিচুয়েশন। আসলে এটা সর্ট অফ কম্প্রোমাইজে যেতে হবে। আমরা যদি এই কনফ্লিক্ট মিনিমাইজ করার এই জায়গাটা দেখি এবং এখানে আসলে এই এসকালেশনের এই পয়েন্টে হুরমুজ কেন্দ্রিক যে জায়গাটা রয়েছে সেখানেও ইউএসএ ভাবছিল যে হুরমুজ তো সম্পূর্ণ ভিন্ন এবং এখানে ইরান ছাড়া অন্য কারো করাটা আসলে সেই অর্থে সম্ভব না। তো সেই জায়গায় তারা মনে করেছে যে হুমকি ধামকি বা কিছু আক্রমণ করে হয়তো কিছু একটা করা যাবে। এখন বিশ্বের কাছে সবচাইতে ইউএস এর জন্য যেটা খারাপ জায়গা হচ্ছে আস্তে আস্তে প্রকাশিত হয়ে পড়ছে যে অজেয় শক্তির যে জায়গাটা ছিল এবং সেই ভীতিটা যদি সে পুরোপুরি কাটিয়ে দেয়, এটা তার মানে দুটি বড় শক্তি যখন মুখোমুখি হয় তখন প্রত্যেকের শক্তি যেমন জানা যায় তার দুর্বলতাটাও প্রকাশিত হয়ে যায়। তার মানে এর মধ্য দিয়ে আমেরিকার দুর্বলতাটা বিশ্ব জেনে যাচ্ছে এবং তার প্রতিপক্ষ যারা রয়েছে তারা তো বসে থাকবে না। রাইট, মানে আমেরিকার প্রতিপক্ষ আরো যারা খুব স্বাভাবিক বড় প্রতিপক্ষ রয়েছে। তো সেটা আমাদের এশিয়া প্যাসিফিকে তো একটা বিশাল উত্তেজনা বিরাজ করছে বহুদিন ধরে এবং সেটার কন্ট্রোল নিয়ে তো বহু কিছু এবং সেখানে চায়না এবং ইন্ডিয়ার একটা বিরাট ইন্টারেস্ট সেখানে আছে। জিয়াউল হাসান, এই জায়গা থেকে একটু ধরেন আমেরিকা কি লেসন নিল সেটা তার জায়গায়, কিন্তু এই আমি জানি না প্রশ্নটা রিলেভেন্ট কতটা হবে যে এই আমেরিকা ইরান ইসরায়েলের যে কনফ্লিক্ট, এই ঘটনাগুলোতে বাংলাদেশের লেসন নেওয়ার কিছু আছে? আছে, অনেক বাংলাদেশের জন্য তো অবশ্যই অনেক লেসন আছে। তার আগে আমি একটা ছোট্ট বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো এখানে যে মধ্যপ্রাচ্যের যে নিরাপত্তার গ্যারেন্টার ছিল আগে যে ইউএসএ, এটার একটা বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে। আচ্ছা, এখন এই পরিবর্তনটা মধ্যপ্রাচ্যে 17টা ঘাঁটি ছিল ইউএস এর, সেই 17টা ঘাঁটির ভিতর 15টা ঘাঁটি এমনভাবে ড্যামেজ হয়েছে যে ওগুলো আর ব্যবহার করা যাচ্ছে না এবং এটা যদি রিকিপেয়ার করতে যায় তাহলে $2.2 to 3 ট্রিলিয়ন লাগবে। তো এই ইনভেস্টমেন্ট আর আমেরিকান ট্যাক্স পেয়াররা দিবে কিনা, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যদি হয়ও, এখন ওই বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওই দেশগুলোর তো টাকার অভাব নেই, তারা দিবে মধ্যপ্রাচ্যে তারা আর দিতে রাজি না। বিকজ আপনি যদি খেয়াল করে দেখেন গত 15 দিনে দুইটা বড় ইনভেস্টমেন্ট হয়েছে। $1 ট্রিলিয়ন সৌদি আরব ইনভেস্ট করেছে কানাডাতে, $50 বিলিয়ন ইউএই ইনভেস্ট করেছে কানাডাতে। আচ্ছা, দ্যাট মিনস দি মানি ইজ মুভিং টুয়ার্ডস a certain place, another country. আমেরিকা শুধুমাত্র ইরান যুদ্ধ না, অ্যাকচুয়ালি এই যে হিটিং আপ দি ওয়ার, এটা কিন্তু ট্রাম্প শুরু করেছে জানুয়ারি মাস থেকে। ড্যাভোস কনফারেন্সে প্রথম এটার এটা এক্সপ্লোসিভ আকারে এটা বের হয়েছে। গ্রিনল্যান্ড সে দখল করতে চায় এবং এটা কিন্তু ইউরোপিয়ানদেরকে বাধ্য করেছে যে তারা আর ট্রাম্পের উপর বা আমেরিকার উপরে তাদের সিকিউরিটি নিয়ে আর ডিপেন্ডেন্ট থাকতে চায় না এবং সেটার কিন্তু অলরেডি কিন্তু তারা একটা নতুন ইউরো ফোর্স তৈরি করেছে। তো আমাদের জন্য অনেক কিছু আছে। এই সুযোগটা চায়না নিবে? হ্যাঁ, চায়না তো অলরেডি নিচ্ছে। চায়না তো সবসময় এই সুযোগ, চায়নার পলিসি ছিল এটা যে তারা কোনো ওপেন কনফ্লিক্টে যাবে না এবং এমনকি তারা ইরানকেও কিন্তু কোনো ডাইরেক্ট হেল্প করবে না, ইরানকে রেস্কিউ করবে না, কোনো ট্রুপস ডিপ্লয়মেন্ট করবে না, কোনো শিপ ডিপ্লয়মেন্ট হবে না। চায়না যা করবে অ্যাজ পার্ট অফ দি এগ্রিমেন্ট যেটা তারা করেছে, 25 বছরের একটা এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টের কারণে কিন্তু ইরান একটা স্যাটেলাইট
সার্ভিস নিয়ে কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে অ্যাটাকগুলি, এই যে পিন পয়েন্টেড অ্যাটাক যেগুলি, এগুলো কিন্তু সে এটা দিয়ে করেছে। নট অনলি দ্যাট, এবং ইসরায়েলের কিন্তু কি বলে আপনার লজিস্টিক চেইন ইনফ্রাস্ট্রাকচার ইজ টোটালি ডিস্ট্রয়েড। এবং কিছুদিন আগে প্রায় 1,20,000 সৈনিক, তারা ইসরায়েলি সোলজার্স, তারা খাবার, তেল, পানি এবং রসদ, যুদ্ধের রসদ, এটাও তারা পাচ্ছে না ঠিক মতো, এরকম একটা পরিস্থিতি। আমেরিকার যদি এই অবস্থা হয় তাহলে মিডল ইস্টে ইসরায়েলের ক্ষমতা তো অনেক কমে যাওয়ার কথা। হ্যাঁ, মিনিস্টার ইসরায়েলের ক্ষমতা, কিন্তু ইসরায়েল যে কাজটা করছে এই যুদ্ধের কাভারে, তারা কিছু জায়গা দখল করার চেষ্টা করছে। যেমন সাউথ লেবাননে তারা কিছু জায়গা দখল করেছে, তারপরে আপনার গাজার তো কিছু অংশ তারা দখল করেছে, এবং এইভাবেই তারা হয়তো বা তাদের এরিয়াটা বাড়াবে। বাট এটা টিকতে পারবে কিনা এটা আমি এই মুহূর্তে অ্যাকচুয়ালি আই এম নট শিওর। এবং এটা না মানে যেন না টিকতে পারে, এই জন্য ইরান যা করার করবে, এবং এটা চলবে এটা। আচ্ছা, আমাদের জন্য কি আছে? আমাদের জন্য কিন্তু প্রথম জিনিস যদি বলি আমি, আমাদের কিছু নিরাপত্তার বিষয়গুলি আছে। যেমন আমি বলবো যে ফিজিক্যাল সিকিউরিটি না, ইরান কিন্তু আমি একটা কথা প্রায় বলি, সেটা হলো ন্যাশনাল ক্রেডিবিলিটি বলে একটা কথা আছে আর কি। এটা আপনার যারা নাকি মিলিটারি ওয়ারফেয়ার বা স্ট্র্যাটেজি তারা চিন্তা করে, যে ক্রেডিবিলিটিটা হলো সেই ক্ষমতা যে আপনি একটা যুদ্ধের পরে যদি আপনি টিকে থাকতে পারেন, টিকে থাকার ক্ষমতা যে একটা দেশের, ওইটাই হলো ক্রেডিবিলিটি। আচ্ছা, তো বাংলাদেশ কিন্তু একটা ছোট দেশ, এখানে এই ইরান যুদ্ধের পরে কিন্তু একটা ছোট দেশ যে একটা সুপার পাওয়ার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে পারবে, সেটা কিন্তু একটা লেসন আমরা এখান থেকে পাই। এখান থেকে আরও জিনিস পাই, যে সেটা হলো যে আমাদের যে রেজিলিয়েন্স আর কি, ইকোনমিক, যেটা আমাদের শক অ্যাবজার্ভিং ক্যাপাবিলিটি, যেটা অর্থাৎ সহ্য ক্ষমতা। যেমন আমাদের উচিত ছিল আমাদের রিফাইনারি রেডি করা, এবং আমাদের একটা স্টক পাইল থাকা দরকার ছিল, বিকল্প জ্বালানির উৎসগুলো রেডি রাখা। বিকল্প না, অ্যাকচুয়ালি এই জ্বালানিরই একটা 6 মাস 7 মাস স্টক ধরে রাখার, রিজার্ভ ধরে রাখার, যেন আমাদের ইকোনমিটা চলতে পারে। এটা হলো একটা। তারপরে আমরা অল্টারনেটিভ এনার্জি, তারপরে আমাদের দরকার ছিল কি, যে আমরা এখান থেকে একটা জিনিস শিখা আমাদেরকে, বাংলাদেশ যদিও নিউট্রালিটি মেনটেন করেছে, বাট বাংলাদেশকে কিন্তু আরও একটু কেয়ারফুল থাকতে হতো। দেখেন আপনি, ইসরায়েলের কিন্তু সবচেয়ে ক্লোজেস্ট অ্যালাইজ আউট অফ দি মিডল ইস্ট ইজ ইন্ডিয়া, বাট পুরো যুদ্ধে কিন্তু ইন্ডিয়া একটা কথা বলে নাই, বিকজ ইন্ডিয়া জানে যে এখানে একটা কথা বললে ইরানের যে তেল তারা পেত, ওইটা তারা আর পাবে না। সুতরাং ইরানের তেল পাওয়ার জন্য কিন্তু তারা চুপচাপ ছিল। ঠিক একইভাবে বাংলাদেশ কিন্তু ইরানের সাথে সেই বন্ধুত্বটা দরকার ছিল। আর এখানে আরেকটা জিনিস হলো যে আমাদের যে ক্ষতিগুলি হওয়ার সম্ভাবনা আছে, আবার আরেক দিক থেকে সম্ভাবনাও আছে। যেমন ক্ষতি কি, যে এখন আমাদের শ্রম বাজারটা, যে মিডল ইস্ট ঘিরে যে বাজারটা, এটা হয়তো একটা অনিশ্চয়তার মুখে। কিন্তু আমি মনে করি যে এখানে আমাদের অপরচুনিটি বাড়তে পারে, বিকজ এত ডিস্ট্রাকশন হয়েছে, এগুলো রিকনস্ট্রাকশন হবে, প্রচুর লোক লাগবে। সুতরাং ওই প্রিপারেশনটা আমাদের থাকা দরকার। আর আমি বলবো যে আমাদের সাপ্লাই চেইন, যে এটা যেন আমাদের রিসোর্সিং অন্য কোনো জায়গা থেকে যেন আমরা করতে পারি, সেটা অ্যারেঞ্জমেন্ট করা দরকার ছিল। তো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি, তাহলে বাংলাদেশ, আমার মনে হয় এখান থেকে ভবিষ্যতে এই ধরনের কনফ্লিক্ট, কিভাবে কনফ্লিক্টে টিকে থাকতে হয়, এটা বাংলাদেশি। একদম শেষ 1 মিনিট, জনাব সাবির আহমেদ চৌধুরী, কিছু যুক্ত যদি করেন যে বাংলাদেশের আসলে শেখার কিছু আছে কিনা এর বাইরে? শেখার তো অবশ্যই অনেক কিছু রয়েছে, যেটা অনেক কিছু আলোচনা। আমরা আসলে সবসময় প্রোঅ্যাক্টিভ কোনো কাজ করি না আমাদের দেশ হিসেবে। আমরা ঘটনা ঘটার পরে অ্যাকশন নেই। এটা টেরোরিজম বলেন, এটা হেলথ সেক্টর বলেন, অথবা এটা এই ধরনের, এখান থেকে যে সিচুয়েশনটা সারা দেশে হলো, এবং আমাদের এই যে ওয়েলের যে স্টোরেজ, একটা ভয়াবহ সিচুয়েশন, আর কিছুদিন ধরে না রাখতে পারলে দেশে তো আপনার এমনি দাঙ্গা শুরু হয়ে যায়। একদম। এবং এই সিচুয়েশন থেকে বলা খুব মুশকিল যে আসলে আমরা শিখেছি কতটা, এবং কতটা আমরা অ্যাপ্লাই করব। আমরা ঘটনাটা শেষ হয়ে যায়, আবার আমরা ভুলে যাই, নতুন ইস্যু এসে আমাদেরকে ভুলিয়ে দেয়। আমাদের যে জায়গাটা, এই জায়গাগুলো একটু ঠিক করতে হবে। আমাদের যে লেবার ফোর্স রয়েছে, সেটাকে নতুনভাবে তৈরি করা, তাদেরকে সক্ষমতার জায়গায় নিয়ে আরো বেশি সক্ষমতা, যেটা আমরা ভারত বা পাকিস্তানের সাথে পেরে উঠছি না। সেই জায়গায় তো আমরা বহু বছর ধরে, কয়েক যুগ ধরে শুনছি। নিশ্চয়ই এই ইরান যুদ্ধ আমেরিকার জন্য বড় শিক্ষার বিষয়, আমাদের জন্য। অনেক ধন্যবাদ জনাব সাবির আহমেদ চৌধুরী। জিয়াউল হাসান, 30 সেকেন্ড আমি একটা সেন্টেন্স দিয়ে বলবো, যে প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা সিচুয়েশন রুম থাকে, একটা ওয়ার রুম থাকে, যেটা হেড অফ দি স্টেট প্রতিদিন সকালবেলা এসে সে একটা সারা পৃথিবীর একটা চিত্র তার কাছে তুলে ধরা হয়। কি ঘটেছে, এতে কি ইম্প্যাক্ট পড়বে আমাদের উপরে, নেক্সট 15 ডেজে কি হতে যাচ্ছে। আর একটা হলো
কোথায় কোথায় কি ঘটনা হতে যাচ্ছে এবং সেগুলি কি কি পরিণতির রূপ আকার ধারণ করতে পারে। আমাদের দেশে আমার মনে হয় না যে এই ধরনের কোনো সিচুয়েশন রুম ব্রিফিং সিস্টেম আছে। আমি আপনাকে আরেকটা কথা বলি যে ইউএনের ওয়ার্ল্ডের বলা হয় যে দি হাইয়েস্ট এক্সিকিউটিভ হলো ইউএন সেক্রেটারি জেনারেল। এই ভদ্রলোক কিন্তু প্রতিদিন সকালবেলা 9টায় তার কিন্তু সিচুয়েশন রুমে সে বসে সারা পৃথিবীর যে শান্তি রক্ষীর যে বিভিন্ন বিষয়গুলি রাজনৈতিক এবং মিলিটারি ইস্যু, আমরা সেটি প্রত্যাশা করি আমাদের একটা সিচুয়েশন রুম তৈরি হবে। অনেক ধন্যবাদ জিয়াউল হাসান, সাবির আহমেদ চৌধুরী। দর্শক, এই ছিল আমাদের আজকের কঠিন কথা সহজে। কথা হবে আগামীকাল রাতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।